প্রতি বছর আমাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো হাজির হয় নানা রকম কন্টেন্টের সমাহার নিয়ে। কিন্তু হাজারো নাটকের ভিড়ে যখন দেখবেন ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে গরিব জামাই, তেরা জামাই, ঘাওড়া জামাই, জামাই আদর, দুই জামাই, জামাই বিক্রি, এরকম শত শত নাটক, তখন এত কন্টেন্টের ভিড়ে কি দেখব আর কি দেখব না সেটার সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন হয়ে পড়ে। তো প্রিয় দর্শক, আজকে এত নাটকের ভিড়ে আমি নিয়ে এসেছি আমার দেখা 4টি নাটকের রিভিউ নিয়ে। নাটকগুলো হলো শেষটা তুমি, খালিদ, হাউস সুইট এবং আলিফ লায়লা। রিভিউ করার পাশাপাশি আমরা জেনে নেব এদের কাহিনী সংক্ষেপ। তো দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে নাটকটা নিয়ে কথা বলবো তার নাম শেষটা তুমি। এ নাটকে রনি চরিত্রে মুশফিক ফারহান, আইরিন চরিত্রে অর্চিতা স্পর্শিয়া আর মীর রাব্বি অভিনয় করেছেন রাজীব চরিত্রে। নাটকের রাজীব গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তির একমাত্র ছেলে। তাদের বাড়িতে আশ্রিত হিসাবে থাকে রনি। ছোটবেলায় বাবা মাকে হারানোয় মামার বাসায় থাকতে হচ্ছে তাকে। তবে সে খুবই লয়াল একটি ছেলে। মামা এবং মামাতো ভাই রাজীবকে সে সবসময় মান্য করে চলত। রাজীব গ্রামের আইরিন নামের একটি মেয়ের সাথে প্রেম করত। তবে আইরিনদের পরিবার অতটা সচ্ছল নয়, তাই তাদের প্রেম রাজীবের বাবা মেনে নেবে না, এই ভয়ে প্রেমটা সে জনসম্মুখে আসতে দিচ্ছিল না। যখনই আইরিনের সাথে সে দেখা করতে যায় সাথে নিয়ে যেত রনিকে, আর পরিচিত সবাইকে বলতে থাকে আসলে রনির প্রেমিকা হলো আইরিন। এভাবে করে প্রেমের মজা নিতে থাকে রাজীব, আর তাদের প্রেমে পাহারাদারের ভূমিকা পালন করতে থাকে রনি। এভাবেই চলছিল শখ। কিন্তু একদিন রাজীব আইরিনকে একা ঘরে পেয়ে জোর করে শারীরিক সম্পর্ক করতে গেলে অজ্ঞান হয়ে যায় আইরিন। আইরিন মরে গেছে ভেবে পালিয়ে যায় সে, আর ফোন করে রনিকে সেখানে আসতে বলে। রনি সেখানে আসলে গ্রামের মানুষ আইরিনের সাথে হাতে নাতে ধরে ফেলে তাকে। ফলে সালিশ বসে গ্রামে। রাজীবের বাবা আইরিনের সাথে রাজীবের সম্পর্ক মেনে নেয় না, তাই তারা আইরিনের সাথে রনির সম্পর্ক আছে বলে রটিয়ে দেয় সালিশে। এতদিন ধরে নিজের মামার বাড়ির নুন খাওয়ায় মুখ বুজে সব অপবাদ সহ্য করে রনি। ফলে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী রনির সাথে বিয়ে দেওয়া হয় আইরিনকে। তবে রাজীব তাদেরকে বলে কিছুদিনের মধ্যেই আইরিনকে নিয়ে সে পালিয়ে শহরে চলে যাবে। তাই বাইরে স্বামী স্ত্রীর অভিনয় করলেও রনির সাথে কখনোই ঘনিষ্ঠ হয় না আইরিন, বরং ফাঁকা পেলেই ঘরে মাঝে মাঝে রাজীব এসে আইরিনের সাথে সময় কাটাতে থাকে। কিন্তু এভাবে কয়েক মাস পার হবার পর আইরিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বুঝতে পারে রাজীব আসলে কৌশলে তাকে ব্যবহার করছে, আর নিমক হারামি হবে ভেবে রনিও মুখ বুজে এসব নোংরামি সহ্য করে। কিন্তু আইরিন রাজীবকে বিয়ে না করলে আর ঘরে ঢুকবে না বলে সাফ সাফ জানিয়ে দেয়। এই সময়ে রাজীবের আসল চেহারা ফাঁস হয়ে যায়। আসলে শুরু থেকেই তার ছিল শুধু আইরিনকে ভোগ করার ধান্দা। অনেকটা রনির ঘাড়ে বন্দুক রেখে শুরু থেকেই সে ফায়ার করে গেছে। আইরিন বাধা দেবার পর রাজীব অন্য এক মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করে এবং পারিবারিকভাবে তার নতুন প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এটা জানার পর রনি আর চুপ করে থাকতে পারে না। এতদিন তার মনে বিশ্বাস ছিল একদিন না একদিন তার ভাই হয়তো সত্যি আইরিনকে নিয়ে পালিয়ে যাবে। ততদিন পর্যন্ত সে সংসারের অভিনয় করে যাবে। কিন্তু আজ যখন সে বুঝতে পারে আসলে সবই ছিল রাজীবের ক্ষণিকের আনন্দের উপকরণ, তখন সে এর প্রতিবাদ করে ওঠে। কিন্তু রাজীব সবার সামনে মাতাল অবস্থায় রনিকে অপমান করে বের করে দেয়। আইরিন আর রনি দুজনেই অসহায় অবস্থায় দেখতে থাকে রাজীবের নতুন সংসারের আয়োজন। কিন্তু আইরিন সিদ্ধান্ত নেয় সে প্রতিশোধ নেবে। রাজীবের বিয়ের আগের দিন সে রাজীবকে টোপ দেয়। ফলে শেষবারের মতো আইরিনের আহ্বানে সাড়া দিয়ে আইরিনের ঘরে যায় রাজীব, আর সেখানেই তাকে হত্যা করে আইরিন। রনি ঘরে ঢুকে যখন এই ঘটনা দেখতে পায় তখন সে হতবিহ্বল হয়ে পড়ে। সামাজিকভাবে বিয়ে করলেও কখনো স্ত্রীর ভালোবাসা পায়নি সে, কিন্তু মনে মনে আইরিনকে অনেক ভালোবাসত রনি। তাই আইরিনকে বাঁচানোর জন্য রাজীবের হত্যার দায়ভার সে নিজের ঘাড়ে নিয়ে নেয়। পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। তবে পুরো ঘটনাটিকে রনি সেলফ ডিফেন্স হিসেবে দেখানোর চেষ্টা করে। সে জানায় রাজীব তার স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করলে রনি আত্মরক্ষার জন্য ছুরি চালাতে বাধ্য হয়। আদালতে এটা প্রমাণ করতে পারলে রনির শাস্তি কমিয়ে দেয় আদালত। এখানেই শেষ হয় শেষটা তুমি নাটকের গল্প। বলতেই হয় গল্পটা বাংলার নাটকের তুলনায় বেশ ব্যতিক্রমধর্মী বটে। এই নাটকটা কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পাবেন, লিংক থাকছে প্রথম কমেন্টে। এরপরে যে নাটকটি নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো খালিদ। পলাশ অভিনীত এই নাটকে কাহিনী গড়ে উঠেছে খালিদ নামের এক আন্ডারগ্রাউন্ড বক্সারের জীবনের কাহিনী নিয়ে। খালিদের মা অনেক ছোটবেলায় সুইসাইড করে মারা যায়। এরপর তার বাবা বিয়ে করেন মোনা নামের এক মহিলাকে।
সেই ঘরে জন্ম নেয় তার সৎ ভাই রাতুল। ৬ বছর আগে সোহাগ নামের এক ছেলেকে খুন করার অপরাধে জেলে যায় খালিদ। কেন সে ছেলেটাকে হত্যা করেছিল সেটা একটা রহস্য। যাই হোক, বয়স বিবেচনায় এবং পুরো ব্যাপারটাকে সেলফ ডিফেন্স দেখানোয় আদালত খালিদকে ৬ বছরের জেল দেয়। ৬ বছর জেলখানায় কয়েদিদের সাথে ফাইটিং শেখে খালিদ। ছাড়া পাওয়ার পর তাকে তার বাবা নিতে আসে। অবশ্য সে দেখতে পায় সমাজ তার সঙ্গে এক ধরনের ঘৃণা ভরে আচরণ করছে। তার সৎ মা এমনিতেই তাকে দেখতে পারত না, আর এবার জেল থেকে আসার পর জেল ফেরত কয়েদি বলে বাজে ব্যবহার করতে থাকে তার সাথে। এমনকি সে খালিদ যেই ঘরে থাকত সেখানে নিজের এক দুঃসম্পর্কের ভাগ্নি এনে রেখেছিলেন, যেই চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। এদিকে খালিদ ছাড়া পাবার আগের দিন থেকে তার সৎ ভাই রাতুল গায়েব হয়ে যায়। আসলে খালিদ সোহাগ নামের যেই ছেলেটাকে হত্যা করে জেল খাটল, সেই ছেলের বাবা আনোয়ার পাশা রাতুলকে কিডন্যাপ করেছে। তবে সেটা কেউ জানত না, বরং খালিদের সৎ মা রাতুলের চলে যাবার জন্য খালিদকে দায়ী করতে থাকে। খালিদ একসময় নিজে রাতুলকে খুঁজতে বের হয়। রাতুল বিভিন্ন আন্ডারগ্রাউন্ড বক্সিং ক্লাবে যাওয়া আসা করত। খালিদ সেরকম একটা ক্লাবে যায় এবং সেখানে নিজের ফাইটিং স্কিল দেখিয়ে জয়লাভ করে। তবে রাতুলকে খুঁজে পায় না সে। এরপর খালিদ আবিষ্কার করে তাদের বাড়িতে থাকা রাতুলের খালাতো বোন সাফা কবির মাদক সাপ্লাই ব্যবসার সাথে যুক্ত। তবে সাফা কবির জানায় তার বাবা অসুস্থ থাকায় তাকে বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে। খালিদ সাফা কবিরকে যারা মাদক সাপ্লাইয়ের কাজ করতে বাধ্য করেছে তাদেরকে উচিত শিক্ষা দেয় এবং সাফার জন্য একটা চাকরি ম্যানেজ করে দেয়। তার কাছ থেকে খালিদ রাতুলের গার্লফ্রেন্ডের খোঁজ পায়, যে একটা ডান্স ক্লাবে কাজ করত। সেখানে গিয়ে মেয়েটিকে চেপে ধরলে সে জানতে পারে রাতুলের কিডন্যাপিংয়ের সাথে মেয়েটির এক্স বয়ফ্রেন্ড মির্জার জড়িত। খালিদ সেই মির্জাকে চেপে ধরে, যদিও মির্জা নিজেও অনেক ভালো ফাইটার ছিল। মির্জা পালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কিন্তু মরার আগে খালিদকে বলে দেয় রাতুলকে সে আনোয়ার পাশার কথা মতো কিডন্যাপ করেছিল। অবশেষে খালিদ আনোয়ার পাশার সিক্রেট হাইড আউটে গিয়ে রাতুলকে খুঁজে পায়। সেখানে আনোয়ার পাশা নিজের পরিচয় দেয় এবং খালিদকে জানায় তার ছেলের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য রাতুলকে তুলে এনেছে সে জানতো রাতুলকে তুলে আনলে খালিদ একাই খুঁজতে খুঁজতে তার ডেরায় হাজির হবে। সেখানে খালিদ সুযোগ বুঝে আনোয়ার পাশার দলের সাথে মারামারি শুরু করে এবং এক পর্যায়ে আনোয়ার পাশাকে হত্যা করে রাতুলকে মুক্ত করে নেয়। বাসায় ফেরার পর আমরা জানতে পারি আসলে খালিদ নয়, সোহাগকে খুন করেছিল তার সৎ ভাই রাতুল। রাতুলের মা মোনা নিজের একটা ল্যাপটপ ঠিক করতে দিয়েছিল দোকানে। সেই দোকানের টেকনিশিয়ানের সহায়তায় সোহাগ ল্যাপটপের মেমোরি থেকে মোনার কিছু প্রাইভেট ভিডিও হাতড়ে নিয়েছিল। ব্যাপারটা রাতুল জানতে পারলে সোহাগকে নিজের বাসায় ডেকে এনে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। তখন খালিদ সেখানে এসে পড়লে ছোট ভাইকে বাঁচানোর জন্য খুনের দায় নিজের উপর নিয়ে নেয়। খালিদের এই মহানুভবতার সম্পর্কে জানার পর তার সৎ মা মোনা নিজের ভুল বুঝতে পারে এবং খালিদকে বাসা থেকে চলে না যেতে অনুরোধ করে। আর তখনই বাইরে শোনা যায় পুলিশের সাইরেন। আমরা বুঝতে পারি কেউ একজন আনোয়ার পাশা হত্যার ব্যাপারে পুলিশকে খবর দিয়েছে, কিন্তু কে সে? এরকম একটা ক্লিফ হ্যাঙ্গারে রেখেই শেষ হয় খালিদ নাটকটি। বোঝাই যাচ্ছে সামনে কোনো এক সময় খালিদের সিকুয়াল আসবে। এবার আসা যাক হাউ সুইট নাটকের কথায়। অপূর্ব আর তাসনিয়া ফারিন অভিনীত এই নাটকটি রিলিজ পেয়েছে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। এই নাটকে অপূর্ব এবং পাভেল দুইজন ফটোগ্রাফার হিসাবে অভিনয় করেছেন। একটা ইভেন্টে কাজ করতে যাওয়ার পথে সদরঘাটে তাসনিয়া ফারিনের সঙ্গে ধাক্কা খেলে অপূর্বর ক্যামেরা পানিতে পড়ে যায়। কথায় কথায় তারা জানতে পারে মেয়েটির নাম সুইটি। বাসা থেকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছিল বিধায় সে বাসা থেকে পালিয়ে এসেছে। বরিশালে তার এক বান্ধবীর বাসায় যাচ্ছে সে। একবার সেখানে পৌঁছে গেলেই ক্যামেরা পানিতে ফেলার ক্ষতিপূরণ দিয়ে দেবে সুইটি। তবে সুইটিকে বিশ্বাস না করে তার সঙ্গেই লঞ্চের কেবিনে উঠে পড়ে তারা। কিন্তু সকাল হলে দেখতে পায় সুইটি কেবিন থেকে একাই চলে গেছে। সেই সাথে যাওয়ার সময় অপূর্বর মানিব্যাগ থেকে ২,০০০ টাকাও নিয়ে গেছে। ফলে সুইটিকে খুঁজে বের করার জন্য অপূর্ব আর পাভেল মিলে চলে আসে বরিশালে। সেখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর একসময় সুইটিকে একটা গাড়িতে করে যেতে দেখলে তার পিছু নিয়ে খোঁজ পায় সে কোথায় আছে সেই জায়গার। সুইটি বরিশালে এসে উঠেছিল তার ঘনিষ্ঠ বান্ধবীর বাসায়, কিন্তু সে জানত না তার বান্ধবীর পরিবার সেই এলাকার একটা মাফিয়া পরিবার। প্রচণ্ড ধনী সেই বান্ধবীর বাড়ি ঘিরে সবসময় পাহারা দিতে থাকে প্রচুর সশস্ত্র গার্ডরা। এসব কিছুর মধ্যে বান্ধবীর গুন্ডা বড় ভাই নয়ন প্রেমে পড়ে যায় সুইটির। ফলে তার বান্ধবীর পরিবার থেকে সুইটির সঙ্গে নয়নের বিয়ের প্রেশার দিতে থাকে। এক পর্যায়ে সুইটিকে বেঁধে রাখা হয় বিয়েতে রাজি করার জন্য।
অপূর্বরা নয়নের কাছে এসে তাদের ক্যামেরার ক্ষতিপূরণ চাইতে গেলে তাদেরকেও ধরে বেঁধে রাখে নয়নের গুন্ডারা। তবে পরে অপূর্ব এবং পাভেল ফটোগ্রাফার শুনে নয়ন রাজি হয় তার বিয়ের ইভেন্টে তাদের ছবি তুলে দিতে। বিয়ের আগের রাতে ড্যান্সার লামিয়াকে এনে নাচে গানে মেতে ওঠে নয়নের গ্যাং। আর সেই সুযোগে অপূর্ব এবং পাভেল মিলে সবার মদে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দেয়। তবে সমস্যা বাধে নয়নকে নিয়ে। ব্যাটা নেশা করতে করতে এমন অবস্থা হয়েছে যে ঘুমের ওষুধ আর তার উপর কাজ করছিল না। নিজে অজ্ঞান হবার আগে পাভেল আর অপূর্বকেও ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এই নয়ন। সকালে ঘুম ভাঙলে সুইটিকে নিয়ে পালায় তারা। পিছু তাড়া করে নয়নের গ্যাং। এক পর্যায়ে ধরা পড়ে গেলে মারামারি শুরু হয়। তবে এত লোকের সঙ্গে অপূর্ব একা পেরে উঠছিল না। এই পরিস্থিতি হবে আগে থেকেই বুঝতে পেরে অপূর্ব সাহায্য চেয়ে রেখেছিল তার ভাই ব্রাদারদের কাছে, যারা আর কেউ না, সেই ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাবু ভাই, পাশা ভাই আর শিমুল। হেলিকপ্টারে করে তাদের রয়্যাল এন্ট্রেন্স দেখে ভেগে যায় নয়নের গ্যাং। এসব কিছুর মধ্যেই অবশ্য অপূর্ব আর সুইটি একে অপরের প্রেমে পড়ে যায়। আর এভাবেই শেষ হয় হাউ সুইট নাটকটি। আজকে শেষ যে নাটকটি নিয়ে আমরা কথা বলবো তার নাম আলিফ লায়লা। এই নাটকে আমরা দেখতে পাই আলিফ এবং লায়লা নামের দুই ভাই বোনের সংগ্রামের গল্প। আলিফ এবং লায়লা আগে তার বড় বোনের পরিবারের সঙ্গে থাকত, কিন্তু তার দুলাভাইয়ের মৃত্যুর পর তারা অসহায় হয়ে পড়ে। সংসার চালানোর জন্য লায়লা ওয়েট্রেস হিসাবে কাজ নেয় একটা রেস্টুরেন্টে, কিন্তু আলিফ জড়িয়ে পড়ে ফটকাবাজি ব্যবসার সাথে। রাস্তায় মানুষদের ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়া পরিণত হয় তার পেশায়। আলিফের এই প্রতারণামূলক কাজের জন্য তার বড় বোন তাকে বাড়ি থেকে বের করে দেয়। লায়লার বাড়ির বাইরে গিয়ে কাজ করাও সে পছন্দ করত না, কিন্তু সংসার চালানোর জন্য তাকে এটা মেনে নিতে হয়। সমস্যা শুরু হয় তখন থেকে, যখন লায়লার রেস্টুরেন্টের বস তার দিকে বদ নজর দেওয়া শুরু করে। লায়লার বসের খারাপ ইঙ্গিতের প্রতিবাদ করলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে আলিফ নিজেও প্রতারণা করে ধরা খেয়ে মানুষের হাতে গণধোলাই খাবার হাত থেকে কোনো রকমে বেঁচে যায়। এই ঘটনার পর তারা দুই ভাই বোন মিলে ঠিক করে এবার থেকে আর অন্যের অধীনে কাজ করবে না। দুজন মিলে সৎভাবে ব্যবসা করে উপার্জন করবে। সেই থেকে তারা শুরু করে তাদের আলিফ লায়লা 100% হালাল নামের ফুডকার্ট। তখন চলছিল রমজান মাস। বিটিভির সেই পুরাতন আলিফ লায়লা সিরিজের বিভিন্ন চরিত্রের নামানুসারে তারা তাদের ইফতার মেনু সাজায়, যেমন আলী বাবার বুন্দিয়া, জাফরের কাবাব, আলাদ্দিনের জিলাপি ইত্যাদি। কিন্তু প্রথম কয়েকদিন একটা লোকও তাদের ফুডকার্ট থেকে খাবার কিনতে আসে না। এর মধ্যে তাদের দোকানটা চোখে পড়ে যায় এক ফুড ব্লগারের। সে কোনো রকমে তাদের ফুডকার্টের খাবারের একটা রিভিউ করে। তবে ফুড ব্লগারের মূল উদ্দেশ্য ছিল ফ্রিতে অনেকগুলো খাবার বাসার জন্য নিয়ে যাওয়া। কিন্তু ভাগ্যক্রমে সেই ফুড রিভিউ ভিডিওটা ভাইরাল হয়ে যায়। সেদিন থেকে প্রচুর মানুষ ইফতারি কিনতে ভিড় করতে থাকে তাদের দোকানে। একসময় তাদের অনেক লাভ হতে থাকে, যেই টাকা দিয়ে আলিফ লায়লা তাদের এলাকার মানুষের জন্য ফ্রি ইফতারির পর্যন্ত আয়োজন করে। তাদের বড় বোন, যে লায়লার বাইরে কাজ করা একদমই পছন্দ করত না, একসময় সেও চলে আসে তাদের দোকানে। এভাবেই শূন্য থেকে সৎ উপায়ে নিজেদের খাবারের বিজনেস দাঁড় করিয়ে ফেলে তারা। আর এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের ঈদের 4টি নাটকের শর্ট রিভিউর ভিডিও। এর মধ্যে প্রথম দুটি নাটক আপনারা দেখতে পাবেন ইউটিউবে, আর পরের দুটি দেখতে পাবেন বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।